ঠিক করে রাখো। দেখি দেখি ভালো করে টাইট করে রাখো। ওকে, এই নাবু একটু ব্যবস্থা করে দিয়ে যা, তুমি থাকলে পরে ভালো। ল্যাপটপে ওপেন করে দিয়ে যা, এটার উপর দিয়ে দিয়ে যা, অনলাইন শুরু হয়ে গেছে বুঝিস। জানি না কোন জায়গায় শুরু করো না কেন? কোনটা অনলাইন স্কুল কিছুই জানি না এটা শুরু করবো, মানে লাইভ আসছে তো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। নীরবে চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নীলিমা রানী বিশ্বাস, সহকারী শিক্ষক ইংরেজি, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া। আজ আমি তোমাদের যে বিষয়টার উপরে ক্লাস নিব সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার, ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকটা আজকে আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি। তোমরা ক্লাস 8-এর যারা আছো তারাও কিন্তু এই ক্লাসটা ফলো করতে পারো, কারণ ক্লাস 8-এ 7-এ তোমাদেরও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, যদিও একটু ব্যাপ্তিটা অল্প। তারপরেও আশা করি এই ক্লাসটা সব স্টুডেন্টদের জন্য 7 থেকে একদম এইচএসসি পর্যন্ত সব স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা তোমাদের ইফেক্টিভ হবে। আমি প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমেশনটা শিখবো। কেন শিখব? শুধুই কি পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য? অবশ্যই নয়, এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু কাজে লাগে। আমরা উই উইল নট লার্ন সামথিং অনলি ফর গেটিং গুড মার্কস ইন দ্য এক্সাম, বাট উই উইল ইউজ ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, সো ইংলিশ যেহেতু একটা আমাদের ল্যাঙ্গুয়েজ, ফলে এটা কিন্তু শুধুমাত্র, আমিও মনে করি যে শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্য নয়, এটা আমাদের সব বয়সের সব মানুষের জন্য, সব শিক্ষকদের জন্যও এটা প্রয়োজন।
কারণ ট্রান্সফরমেশনটা আমি ট্রান্সফার করব এক অবস্থা থেকে, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করব। কেন করব? করব এই জন্য যে আমাদের ভাষা, এই ভাষার ব্যবহারটা আরও যাতে শ্রুতিমধুর হয়, আমি যাতে বিভিন্নভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, সেই জন্য আমি মনে করি যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্যই নয়, এটা শিক্ষকদের জন্য, এটা সব বয়সের মানুষের জন্য। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমাদের ফর ক্লাস 9 একদম শুরু থেকেই আমি স্টার্টটা করব। ধারাবাহিকভাবে যদি আমাদের এই ক্লাসটা ফলো করো, আশা করি এই ট্রান্সফরমেশনটা তোমাদের আর জটিল লাগবে না, সহজেই এটা পরীক্ষায় তোমরা 10 মার্ক তোমাদের ফেস করতে হবে। এসএসসি পরীক্ষাতে 10 মার্কস থাকবে, আশা করি এই 10 মার্কস তোমরা সহজেই ক্যারি করতে পারবে। তো 5টা ক্ষেত্র আছে, পারস্পরিক ক্ষেত্র, আমি তোমাদের একটু দেখাতে চাই। একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত নিম্নলিখিত সেন্টেন্স সমূহের পারস্পরিক রূপান্তর শিখব, কারণ এইগুলো আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে প্রথমে আসছে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ ও নেগেটিভের পারস্পরিক পরিবর্তনটা। নেক্সট অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলোর যে পারস্পরিক রূপান্তরটা, কখনো আমরা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে যাব, অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। তো এইভাবে আমাদের এই রূপান্তরটা চলবে। থার্ড অপশানে আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। এটাও শিখবো আমরা। আমরা ভয়েস চেঞ্জ থাকতে পারে, 10টার মধ্যে হয়তো 2টা থাকতে পারে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে সেটা প্যাসিভ করতে হবে, এবং প্যাসিভ ভয়েসে থাকলে সেটা অ্যাক্টিভ করতে হবে। নেক্সট ডিগ্রি। আমরা জানি ডিগ্রি 3 রকমের, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ফলে এই ডিগ্রির এক অবস্থা থেকে, পজিটিভ থেকে কখনো কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে কখনো পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এভাবে আমাদের এই পরিবর্তনটা হবে। এবং সবশেষে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর। তো এভাবে আমরা আমাদের এই 5টা ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমেশনটা শিখতে হবে। তো আজকে আমি যেটা শেখাবো তোমাদের, সেটা হচ্ছে প্রথমটা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ এই সেন্টেন্সগুলোর পারস্পরিক রূপান্তর। আমরা প্রথমেই চলে আসি, খুব সহজ একটা রুল দিয়ে আমরা শুরু করব। ওকে, এটা কি? অনলি, অ্যালোন। ওকে, অনলি মানে কি? শুধুমাত্র। অ্যালোন মানেও একাকী। তো এই 2টা ওয়ার্ড আমাদের ক্লু। আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স একটু জেনে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বাক্য, যে বাক্যের মধ্যে না কথাটা থাকবে না। আর নেগেটিভ মানে না বোধক বাক্য, যে বাক্যের মধ্যে না থাকবে, সেটা নেগেটিভ বাক্য। তো আমাদেরকে আসতে পারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এই চেঞ্জ করাটা। তো আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারি? প্রথমে আমি শুরু করছি যে রুলটা দিয়ে, সেটা হচ্ছে অনলি এবং অ্যালোন। অনলি এবং অ্যালোন যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে তুমি দেখো, এটাই ক্লু, তখন সেই বাক্যটাকে আমি কিভাবে নেগেটিভ করব। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেই আমি। সেন্টেন্সটা কি হলো? অনলি রাজু ক্যান সলভ ইট। এটাই হচ্ছে ক্লু। এই যে অনলি, এই অনলি অথবা এই অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায়, এটা একটা ক্লু। তোমাকে দেখতে হবে যে তাহলে 2টা বিষয়, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেখো যে অনলি আছে
অথবা অ্যালোন আছে, এবং এই দুটো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ওকে, তাহলে কোনো ব্যক্তিকে যদি বোঝায় তখন আমি সেই সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করব। তো এই অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে দেখো তো, অনলি রাজু ক্যান সলভ ইট। তা রাজুকে বোঝাচ্ছে না অনলি দিয়ে। এই অনলিটা কিন্তু রাজুর পরেও বসতে পারে, যেমন রাজু অনলি ক্যান সলভ ইট। ওকে, এখানে অ্যালোন বসতে পারে, রাজু অ্যালোন ক্যান সলভ ইট। যেটাই হোক, কাকে মিন করছে? রাজুকে। আর রাজু একজন ব্যক্তি। তাহলে এই সেন্টেন্সটা আমি তখন কি করব, যদি অনলি থাকে ব্যক্তিকে বোঝায় তখন এই দুটোর পরিবর্তে এই দুটো না লিখে আমি নান বাট এটা বসাবো। এবং নাম্বারটা কোথায় বসাবো এটা একটু খেয়াল রাখবে, যেহেতু এই জায়গাটায় অনেকেই মিস্টেক করো তোমরা। নাম্বারটা বসাতে হবে ঠিক রাজুর আগে, মানে যে ব্যক্তিকে মিন করছি সেই ব্যক্তির আগে, অনলির অবস্থান যেখানেই থাকুক না কেন। তার মানে আমি এই যে রাজুকে বোঝাচ্ছি অনলি দিয়ে, অনলির পরিবর্তে তাহলে আমি এটা নেগেটিভ করছি কিভাবে দেখো, নান বাট রাজু ক্যান সলভ ইট। ওকে, তাহলে নাম্বারটার অবস্থানটা কোথায় গেল? রাজুর আগে। ক্লিয়ার? এবং সেন্টেন্সটা আমার নেগেটিভ হয়ে গেল। একইভাবে তুমি যখন একটা রুল শিখবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে, উল্টোভাবেও শিখে রাখবে যে আমার নেগেটিভ আমার এই সেন্টেন্সটাও থাকতে পারে। তাহলে এখান থেকে আমি কিভাবে অ্যাফার্মেটিভে যাব? নান বাট রাজু ক্যান সলভ ইট এটা দেওয়া থাকলো, তোমার ব্র্যাকেটে থাকলো, এটা অ্যাফার্মেটিভ করো। তখন কি করবে? তখন যেটা করবে যে রাজু ব্যক্তি, তার আগে নান বাট আছে। নান বাট যেহেতু ব্যক্তির আগে আছে তার মানে রাজুকে মিন করছে, এবং নান বাট থাকলে আমি সেটা কি করব? অনলি করে দেব। এই যে অনলি দিয়ে দিলাম। তো অনলি রাজু ক্যান সলভ ইট, এভাবে উল্টাভাবেও আমাদের কিন্তু শিখে রাখতে হবে। ওকে, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার এখন তোমাদের কাছে। তারপর আমি আরেকটা এক্সাম্পলের মধ্যে দেখি। দেখো, ঋতু অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। কি বোঝাচ্ছে? ঋতু একমাত্র, শুধু ঋতু কাজটি করতে পারে, শুধু ঋতু। তার মানে কি? ঋতু কাজটি করতে পারে। তাহলে এই যে ঋতুকে বোঝাচ্ছে অ্যালোন দিয়ে, কাকে বোঝানো হচ্ছে? ঋতু। ঋতু একজন মেয়ে, তাহলে আমি নাম্বারটা কোথায় দেব? ঋতুর আগে। পজিশনটা একটু দেখে নাও, নাম্বার ঋতু, আর এই অ্যালোন অনলি এগুলো কিন্তু উঠে যাবে, ওগুলোর পরিবর্তে কিন্তু নাম্বারটা আসলো। ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, আই লাভ অনলি মাই মাদার। খেয়াল করো এখানে অনলি কাকে বোঝাচ্ছে? আই লাভ অনলি মাই মাদার। আই কে বোঝাচ্ছে না, তাহলে কাকে বোঝাচ্ছে? মাই মাদারকে বোঝাচ্ছে। তাহলে মাই মাদার কি ব্যক্তি? ব্যক্তি। তাহলে আমি নাম্বারটা কোথায় বসাবো? অনেকে ভুল করে ফেলো এই জায়গাটায়, আমি জানি। নান বাট আই লাভ মাই মাদার, সেটা কিন্তু নয়, কারণ এখানে আইকে কিন্তু বোঝানো হচ্ছে না, হচ্ছে মাদারকে। কারণ মাদার ব্যক্তি, সুতরাং এই অনলির পরিবর্তে আমি এখানে এই মাদারের আগে নান বাট দিব। ওকে, আই লাভ my, is it clear to you? I think so. তো আমরা নেক্সট রুলে চলে যাই। নেক্সট রুলও অনলি বা অ্যালোন দিয়েই আমরা এতক্ষণ শিখছিলাম। অনলি বা অ্যালোন দিয়ে ব্যক্তি যদি বোঝায়, কিন্তু যদি বস্তু বোঝায় তখন আমরা কি করব? খেয়াল করো, আমি একটা এক্সাম্পল লিখি। I have only a book.
অনলি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? বইকে। আই হ্যাভ অনলি এ বুক, বই, বস্তু। ওকে, তাহলে যখন বস্তু হবে তখন অনলির পরিবর্তে আমি কি লিখব? নেগেটিভ করার সময়, নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে নাথিং বাট। এটা মনে রাখতে হবে, আসলে মনে রাখতে হবে। কিন্তু কিছু বিষয়গুলো করতে করতে, প্র্যাকটিস করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যায়, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত মাথায় এটা স্থায়ী হবে। বিষয়টা এই, আমি আজকে শুনলাম, হয়তো এখন সহজ লাগছে, কিন্তু আগামীকাল করতে পারবে না যদি আবার প্র্যাকটিস না করো। এরকম করে করে তোমরা যদি রেগুলারলি 1 মাস ধরে এটা নিয়ে চর্চা করো, অল্প সময় দাও, আধা ঘন্টা সময় দাও, তখন দেখবে তখন আর তুমি ভুলছো না, এটা কিন্তু তোমার মাথায় স্থায়ী হয়ে যাবে। সুতরাং এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এই অনলি কাকে মিন করছে? বুক, বইকে, এবং এটা বস্তু। আগে ব্যক্তিকে বুঝিয়েছিল, ব্যক্তির পরিবর্তে নান বাট দিয়েছিলাম। বস্তু যখন হবে তখন নাথিং বাট, এটা মনে রাখতে হবে। I have nothing but a book। তাহলে নাথিং বাটটা অনলি পরিবর্তে দিলাম, নাথিং বাট। কেন দিলাম? এটা একটা বস্তু। ওকে, সুতরাং এটা বুঝতে পারছো। আবার উল্টাভাবেও তুমি শেখো, নেগেটিভ দেওয়া আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। তখন কি করবে? আমি যখনই দেখবো নাথিং বাট, ক্লুটা তোমার থাকবেই। তোমার একটা সেন্টেন্স যখন দেয়া হবে ট্রান্সফর্ম করার জন্য অ্যানাদার সেন্টেন্সে, তখন কিন্তু এক একটা ক্লু থাকে। সেই ক্লুগুলো দেখে তোমার বুঝে নিতে হবে যে এই ক্লুটা আছে, তাহলে আমি ওই সেন্টেন্সে ওই এসে চলে যাব ওইভাবে। যেমন নাথিং বাট আছে, নাথিং বাট থাকলে আমরা জানি বস্তু দেখে নাথিং বাট আছে, ফলে আমাকে অনলিতে চলে যেতে হবে, এবং এই বস্তুর আগে অনলি বসিয়েছি। এভাবে তুমি শিখে রাখবে। ওকে, আমরা আরেকটা রুলে চলে যেতে পারি। অনলি দিয়ে যদি বয়স বোঝায়, এজ, বয়স যদি বোঝায়, ওকে, এবং সংখ্যা, তখন আমরা কি করব? এর আগে বস্তুর আগে নাথিং বাট দিয়েছি, ব্যক্তির আগে নান বাট দিয়েছি। এবার যদি কোনো সংখ্যার আগে অথবা বয়সের আগে অনলি থাকে, তখন আমরা কি করব সেটা দেখি। প্রজ্ঞা ইজ অনলি 10। 10 দ্যাট মিনস 10 years old। তার মানে তার বয়স বোঝাচ্ছে। অনলি দিয়ে কিসের মানে অনলি দিয়ে কি বোঝাচ্ছে? অনলি দিয়ে বয়স বোঝাচ্ছে। বয়স বোঝানো হলে তখন আমি এই অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। কি বসাবো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, যে কোনো একটা, নট মোর দ্যান, নট লেস দ্যান, দুটোর মানেই কিন্তু এক। মানে এক বলতে দেখো কেমন মিনিংটা দাঁড়ায়। আমি সেন্টেন্সটা দেখা গেল এটাকে আমাকে করতে বলা হলো নেগেটিভ, এটা নেগেটিভ করব। আমি কি করব? প্রথমেই দেখব অনলি আছে, অনলির পরে কি আছে? বয়স আছে। অনলি দিয়ে কি বোঝাচ্ছে? বয়স, বয়স বোঝাচ্ছে। এভাবে তুমি স্টেপ বাই স্টেপ আগাবে। অনলি দিয়ে বয়স বোঝাচ্ছে, সুতরাং এই অনলির পরিবর্তে আমি যে কোনো একটা ব্যবহার করব। করি। প্রজ্ঞা ইজ নট মোর দ্যান 10। মানে কি হলো? প্রজ্ঞা 10 বছরের বেশি নয়। আবার যদি এখানে নট মোর দ্যান না দিয়ে নট লেস দ্যান দিতাম, প্রজ্ঞা ইজ নট লেস দ্যান 10। প্রজ্ঞা 10 বছরের ছোট নয়, মানে কম নয়, 10 বছরের কম নয়। ফলে এই যে সে 10 বছরের বেশি নয়, 10 বছরের কম নয়, তার মানে 10 বছর। মিনিংটা দেখেছো যে মিনিংটা কিন্তু সেম থাকছে। তোমাদেরকে আমি হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স
বিষয়টা হচ্ছে আমি একটা সেন্টেন্সকে ট্রান্সফার করব, তার স্ট্রাকচার পরিবর্তন করে এক অবস্থা থেকে আরেক অবস্থায়, এক রূপ থেকে আরেক রূপে যাবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। মানে মানের পরিবর্তন কিন্তু করা যাবে না। ওকে, ফলে আমার মিনিংটা ঠিক রাখতে হবে। এই মিনিংটা ঠিক রাখার জন্যই কিন্তু জটিলতা, না হলে কিন্তু চেঞ্জ এমনিতেই করা যায়। আই অ্যাম গুড, আই অ্যাম নট গুড দিলে কিন্তু সেন্টেন্স চেঞ্জ হয়ে গেল, কিন্তু মিনিংটা পাল্টে গেল। ফলে মিনিংটা পাল্টানো যাবে না। সো উইদাউট চেঞ্জিং দ্য মিনিং উই উইল ট্রান্সফার এ সেন্টেন্স ইনটু অ্যানাদার সেন্টেন্স। ওকে, তো দেখো প্রজ্ঞা ইজ নট মোর দ্যান 10, মিনিং ঠিক থাকছে এবং সেটা নেগেটিভ হয়ে গেছে। নট মোর দ্যান, এই যে নট সেন্টেন্সটা না কিন্তু চলে আসছে। আবার উল্টাভাবে শিখে রাখো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান থাকলেই সেখানে অনলি লাগাই দিবে, হয়ে গেল। সুতরাং আমরা এই অনলি অথবা অ্যালোন দিয়ে তাহলে এতক্ষণ আমরা কিন্তু 3টা রুলস শিখলাম। ওকে, রুলস 3টা হলো কি, অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেই ব্যক্তির আগে আমরা নেগেটিভ করার সময় সেই ব্যক্তির আগে নান বার বসাতে হবে। অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেই বস্তুর আগে অনলির পরিবর্তে নাথিং বার বসাতে হবে। এবং যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে তার পরিবর্তে, অনলির পরিবর্তে সেই বয়স বা সংখ্যার আগে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। ওকে, ক্লিয়ার এখন? আচ্ছা, এটা বারবার যখন মনে করো শুয়ে আছো, ঘুম আসছে না, এইগুলো মেমোরাইজ করবে। রিক্সা দিয়ে যাচ্ছ, এগুলো মেমোরাইজ করবে। তাহলে কিন্তু এই পড়তে খালি ওই পড়ার টেবিলে বসে 1 ঘন্টা পড়লাম সেটাই কিন্তু পড়া নয়। পড়া জিনিসটা শেখা, এটা সবসময়ের জন্যই শেখা। তুমি মেমোরাইজ করবা বা মেমোরাইজ আমি বলতে যাচ্ছি যে ভাববা, ওই বিষয়গুলো নিয়ে ভাববে যে ওটা কি জানো, ওখানে কি জানো এইটা হয়েছে, ও এখানে তো মনে পড়ছে না, তুমি একটু বই খুলে দেখে নিলে। এই যে এইভাবে শিখতে হয়, চলতে চলতে শিখতে হয়, শুনতে শুনতে শিখতে হয়, যেতে যেতে শিখতে হয়, খেতে খেতেও শিখতে হয়। ওকে, আচ্ছা আমরা অন্য রুলে এখন চলে যাই। কি এগুলো? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। ওকে, এর আগে তো অনলি ছিল, এখন আমার ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে যদি এইগুলো থাকে, মাস্ট থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মাস্ট থাকলো অথবা হ্যাভ টু থাকলো অথবা হ্যাজ টু থাকলো, তখন আমি সেটার পরিবর্তনটা কিভাবে করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। খুব সহজ, দেখে নাও। We must obey our parents. ওকে, সেন্টেন্সের মধ্যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কি আছে? মাস্ট। এখানে কিন্তু মাস্টের পরিবর্তে উই হ্যাভ টুও থাকতে পারতো, আই হ্যাভ টু অথবা হি থাকলে হ্যাজ টু, একই কথা। তো উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস এটা দিয়ে আছে। তাহলে এখন আমার নিয়মটা কি? নিয়মটা হলো মাস্ট থাকলেই আমি সেই মাস্টের পরিবর্তে নেগেটিভ করার সময় সেন্টেন্সটা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যে কোনো একটা বসাবো। কি বসাবো? এটার পরিবর্তে ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট। হেল্পে একটু পরে আসবো, ওখানে একটা কাজ করার আছে। তাহলে এই 3টা থাকলে আমরা কি করব? উঠিয়ে দিয়ে নেগেটিভ করার সময় ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট বসাবো। ক্লিয়ার? আমি এটা চেঞ্জ করি, দেখো। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এই মাস্ট আছে, ক্লু আমার এটাকে আমি সেন্টেন্সটা নেগেটিভ করব, উই ক্যান নট বাট, ক্যান নট বাট।
আর অন্য সব কিছু কিন্তু ঠিক থাকবে, অন্য কোথাও কোনো পরিবর্তন করতে হবে না। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, মানে কি দেখো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতাকে মান্য করা উচিত। নেগেটিভ যখন আমরা আমাদের পিতামাতাকে মান্য না করে পারবো না, মানে মান্য না না এই যে না করে, মানে আমাদের করতেই হবে, মিনিংটা কিন্তু একই থাকছে। ক্লিয়ার? সো উই ক্যান নট বাট বসিয়েছি, উই ক্যান নট হেল্পও বসাতে পারি কিন্তু আমরা। দেখো, উই ক্যান নট হেল্প, আমাদের সব কিছু শিখে রাখতে হবে, মানে আমরা বাদ, মানে কিছুই যেন বাদ না যায়। উই ক্যান নট হেল্প, এখানে একটা কন্ডিশন আছে, যখন আমি এই হেল্প ব্যবহার করব, উই ক্যান নট হেল্প এটা যখন ব্যবহার করব, তখন মাস্টের পরে যেটা এই যে ভার্বটা, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ওকে, obeying our parents। ওকে, এই যে হেল্প যখনই আমি ব্যবহার করব, তোমার কাছে যেটা সুবিধা হয়, যে আমি ক্যান নট হেল্প ব্যবহার করব নাকি ক্যান নট বাট ব্যবহার করব। বাট ব্যবহার করলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না, তবে শিখে রাখতে হবে। তুমি এটাই ব্যবহার করো, তোমার আইএনজি যোগ করে না করে তুমি এটা ব্যবহার করো, কিন্তু এটাও জেনে রাখো, কারণ তোমাকে নেগেটিভ এই সেন্টেন্সটা দিতে পারে, এই নেগেটিভ এই সেন্টেন্সটা দিতে পারে। তখন তুমি কি করবা? তখন এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে তুমি উই ক্যান নট হেল্প এর পরিবর্তে তোমার মাস্ট আনতে হবে, পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হচ্ছে, আইএনজি যোগটা বাদ দিতে হবে, না হলে তো তুমি বুঝবে না। তখন ওই আইএনজি যোগ করে বলবে যে উই মাস্ট ওবেইং আওয়ার প্যারেন্টস হয়ে যাবে। বিষয়টা বুঝেছো? তো ফলে এভাবে তোমরা শিখবা, এটাও শিখে রাখো, এটাও শিখে রাখো, তুমি পরীক্ষায় যে কোনো একটা তুমি ইউজ করো। ওকে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। হোমওয়ার্ক আছে কিন্তু, শেষে তোমাদের আমি হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা কতখানি পারছো, পুরো ক্লাস যদি না দেখো হোমওয়ার্কটা পারবে না, এবং নেক্সট ক্লাসে আমি কিন্তু দেখবো যে তোমরা কে কত ভালো পারলে। ওকে, আচ্ছা, মাস্ট, এখানে আরেকটা বিষয় দেখো, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, they had to do it, এই যে had to, এখানে কিন্তু দেখো আমি must, have to, has to দিয়েছি, এখানে কিন্তু had to দেইনি। এই কটার পরিবর্তে ক্যান নট হেল্প, ক্যান নট বাট, কিন্তু যদি had to থাকে তখন কি করব? পাস্ট হয়ে গেল, they had to do it, তখন যেটা করবে এই had to পরিবর্তে দেখো they could not but do it। ওকে, they could not but do it। ক্লিয়ার? তার মানে তোমাকে যদি এটা could not but দেয়া হয় নেগেটিভ সেন্টেন্সে, they could not but do it, তখন এই could not but তুমি কিন্তু মাস্ট লিখতে পারছো না। এর পরিবর্তে তুমি যদি অ্যাফার্মেটিভ করতে যে they must do it, হবে না, কিন্তু তখন তোমাকে হ্যাড টু ব্যবহার করতে হবে, কারণ মাস্ট তোমার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, কুড পাস্ট টেন্সে। ফলে এখানে কুড যেহেতু পাস্ট টেন্সে আছে, তোমাকে হ্যাড টু চলে যেতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই। কি মনে হচ্ছে কঠিন? ট্রান্সফরমেশনগুলো কি কঠিন মনে হচ্ছে? হচ্ছে হয়তো অল্প বিস্তর। আচ্ছা দেখো, নেক্সট যে রুলটা অনেক সহজ, অনেক ইজি একটা রুলস, এটা কি? অ্যান্ড মানে এবং। কখনো কখনো আমরা অ্যান্ড দ্বারা, এটা কনজাংশন, অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত করি না, দুটো প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত করি, অ্যান্ড দ্বারা দুটো ওয়ার্ড যুক্ত করি।
এটা দিয়েও কিন্তু দুটো ওয়ার্ড যুক্ত করি, বোথ এবং অ্যান্ড। আমি এক্সাম্পলের ভিতর দিয়ে দেখাচ্ছি। এরকম সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি পাও, তাহলে সেটা তুমি নেগেটিভ কিভাবে করবে। ওকে, খেয়াল করো। Mala and Ritu are my friends. দেখো, মালা and Ritu are my friends. ওকে, and দ্বারা যুক্ত হয়েছে দুইটা নাউন। যখন and দ্বারা যুক্ত হবে তখন আমরা সেটাকে নেগেটিভ কি করব। এখানে কিন্তু বোথ দিয়েও সেন্টেন্সটা করা যায়, বোথ মালা and ঋতু আর মাই ফ্রেন্ডস। তখন আমি কি করব, বোথ থাকলো অথবা বোথ and দ্বারা যুক্ত হলো অথবা শুধু and থাকলো, দুটো ক্ষেত্রেই নিয়মটা একই। খুবই সহজ। যে দুটো নাউন বা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে অথবা ভার্বকে and দ্বারা যুক্ত হয়েছে, তার প্রথমটার আগে নট অনলি আর পরেরটার আগে বাট অলসো বসাতে হবে। তার আগে কি, মালার আগে কি এই জায়গাটা, ঋতুর আগেটা কি এই জায়গাটা, তার মানে এই জায়গাটায় নট অনলি আর এই জায়গাটায় বাট অলসো হয়ে গেল। তাহলে মালার আগে নট অনলি বসাই, সরি এখানে বসাবো, তবে and এর পরিবর্তে। আচ্ছা আচ্ছা, ওকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আজান হচ্ছে, আমরা 5 মিনিটসের জন্য একটু বিরতিতে যাচ্ছি। আজান শেষে আমি আবার শুরু করব। হ্যাঁ মিস ভাই, আচ্ছা 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 আচ্ছা, ওকে। আমার সুপ্রিয় শিক্ষার্থী, আবার তোমাদেরকে শুভেচ্ছা। আমরা কোথায় ছিলাম? আমরা শিখছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা বেশ কয়েকটা রুলস আমাদের শেখা হয়ে গেছে। অনলি দিয়ে শিখেছি, মাস্ট থাকলে কি হয় সেটা শিখেছি। এখন আমরা যে রুলটা আছি সেটা
অ্যান্ড অথবা বোথ অ্যান্ড, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। দেখো এটা, অ্যান্ড মালা অ্যান্ড ঋতু আর মাই ফ্রেন্ডস, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা নাউন। তাহলে যখনই আমি এরকম অ্যান্ড দ্বারা যুক্ত হবে দুইটা নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ, তখন আমি কি করব, যে দুইটাকে কভার করেছে একটার আগে নট অনলি আরেকটার আগে বাট অলসো বসায় দেবো, অ্যান্ডটা উঠে যাবে। ওকে, তাহলে দেখো অনলি মালার আগে নট অনলি মালা, অ্যান্ড উঠে গেল, বাট অলসো ঋতু, আর বাকিগুলো যা থাকবে সেটা অবিকল একই রকম থাকবে। ক্লিয়ার? ওকে, এই সেন্টেন্সটা যদি এরকমও থাকতো, বোথ মালা অ্যান্ড ঋতু আর মাই ফ্রেন্ডস, একই বিষয়, বোথ উঠে যে মালার আগে নট অনলি এবং ঋতুর আগে বাট অলসো, বোথ এবং অ্যান্ড এই দুটো অমিট হয়ে যাবে, এই দুটো অমিট হয়ে যাবে, যে দুটোকে কভার করেছে একটার আগে নট অনলি আরেকটার আগে বাট অলসো বসিয়ে, আর বাকি অংশগুলো অবিকল ঠিক রেখে আমরা এটাকে ট্রান্সফার করব। ক্লিয়ার? আবার তোমাকে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ কিভাবে করবে? একই কথা, তোমাকে ভাইস ভার্সা বুঝে নিতে হবে, বুঝে রাখতে হবে মনের মধ্যে যে আমার নট অনলি বাট অলসো থাকলে আমি অ্যান্ড বা বোথ অ্যান্ড এই রুলে কিন্তু আমি ফেরত যাব। ওকে, ফলে আমি শুধু একটা আসা যাওয়া মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখছি এটা শুধু না, সঙ্গে সঙ্গে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভটাও আমার মাথায় রাখতে হবে। কিন্তু যে আমার ক্লু থাকছে তো, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এক একটা ক্লু আছে, তোমাকে একটা ক্লু দেওয়া হয়, সেই ক্লু দেখে দেখে তুমি কিন্তু আগাবে। ফলে এখানে ক্লুটা হচ্ছে অ্যান্ড, বোথ অ্যান্ড, এবং নেগেটিভের ক্লু হচ্ছে নট অনলি বাট অলসো। ওকে, আমরা আরেকটা সেন্টেন্স দেখি। He eats both eggs and vegetables. এই যে eggs and vegetables দুইটা দেখেছো, দুইটা নাউনকে যুক্ত করেছে, both eggs and vegetables। বোথটা যদি নাও থাকতো, he eats eggs and vegetables, একই বিষয়। এই বোধ থাকলে হয় যে উভয়ই কথাটা চলে আসে, যে সে ডিম এবং শাকসবজি উভয়ই খায়, আর যদি এই বোধটা না থাকতো ডিম এবং শাকসবজি খায়, তো তাতে মিনিংয়ের মানে আমাদের স্ট্রাকচারের কোনো পার্থক্য হয় না। এখন এটাকে আমি তাহলে কিভাবে কি করব বলো, তোমরা বলো। বোথের জায়গায় কি লিখবো? নট অনলি, তাই তো, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। ক্লিয়ার? এটা উঠে দিয়ে এই নট অনলি আর এই অ্যান্ড উঠাই দিয়ে বাট অলসো লিখে ফেলি তাহলে সেন্টেন্সটা। হি ইটস নট অনলি এগস বাট অলসো ভেজিটেবলস। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট রুলে চলে যাই। কি লিখলাম? এভরি প্লাস নাউন। এভরি প্লাস নাউন মানে এভরির সাথে একটা নাউন থাকবে, যেমন হতে পারে এভরি মাদার, হতে পারে এভরি টিচার, হতে পারে এভরি গার্ল, যাই হোক এভরির সাথে একটা নাউন থাকবে। এবং এইটা যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে আমার নেগেটিভ করার রুলটা কি বা কিভাবে নেগেটিভ করব চলো দেখি। এভরি মাদার লাভস হার বেবি, মনে করো এভরি মাদার লাভস হার বেবি। এটা একটু শিখে রাখবে, দেখো কেমন। এখানে তাহলে কি বলা হলো? এভরি প্লাস নাউন। এভরি প্লাস নাউন, এইটা দিয়ে যদি কখনো তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়, এটা সাবজেক্ট না, এই যে এভরি মাদার সাবজেক্ট,
লাভস। কিন্তু এটা যদি অবজেক্ট হয় তাহলে আই লাভ এভরি মাদার, সেটা কিন্তু নয়। মানে সেন্টেন্সের মধ্যে এভরি মাদার থাকলেই কিন্তু হবে না, সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এটা মনে রাখবে যে আমার সেন্টেন্সে এভরির পরে একটা নাউন, সেটা আমার সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তাহলে সাবজেক্ট হিসেবে থাকলে আমি এটা কিভাবে চেঞ্জ করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। খেয়াল করো, এভরি এইটার পরিবর্তে যেটা লিখতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তাহলে এভরির পরিবর্তে আমি কি লিখছি, দেয়ার ইজ নো। ওকে, এভরির পরিবর্তে লিখছি কিন্তু। তারপর এভরির সাথে যে নাউনটা আছে, কি আছে, মাদার, তাই তো, মাদারটা লিখতে হবে। তাহলে দেয়ার ইজ নো মাদার। এর পরেও কিন্তু আরেকটু কাজ আছে। এর আগের গুলো খুব সহজ মনে হয়েছে, এটা কি জটিল মনে হচ্ছে? কখনোই না। দেখো, এখানে শুধু মনে রাখতে হবে বিষয়টা এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে যে নাউনটা আছে সেই নাউনটা বসালাম, তারপরে বার্ব বসাবো, তারপরে বাকি যা আছে সব বসে যাবে, অবিকল হয়ে গেল। তাহলে বাকি আর কি আছে, লাভস হার বেবি, লাভস হার বেবি। দেখো, এভরি মাদার লাভস হার বেবি, এখানে আমি কি করেছি, হ্যাঁ বলো, এভরি তার পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। ওকে, তারপরে নাউনটা কি, মাদার, মাদার বসিয়েছি, তারপরে বার্ড, বার্ড বসানোর পরে বাকিটুকু। ক্লিয়ার? ওকে, আরেকটা এক্সাম্পল দেই আমরা। অনেক এক্সাম্পল, অনেক এক্সারসাইজ করবা, তাহলে দেখবা করতে করতে জিনিসটা মাথায় ঢুকে যায়। করতে করতে অনেক সময় রুলস মনে নেই, অনেক করছো, করতে রুলস কি ওটা দেখলেই তোমার মনে হবে যে ও এটাতে এইভাবে করতে হবে, এটাতে এইটা, এর উত্তর এইটা। রুল না, আগে এক্সাম্পলের ভিতর দিয়ে তুমি রুলসটা তোমার মনে আসুক। ওকে, এই জন্য অনেকে এখানে সুযোগ নেই অনেক এক্সাম্পলস দিয়ে জিনিসটা তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, সেটা সুযোগ নেই। সেজন্য একটা দুটো এক্সাম্পল আমি দেখাচ্ছি। এভরি ডক্টর ওয়ার্কস ভেরি হার্ড। এই এভরি ডক্টর ওয়ার্কস, এভরি ডক্টর ওয়ার্কস, এটা কিন্তু সিঙ্গুলার নাউন, ফলে ওয়ার্কস, এভরি ডক্টর ওয়ার্কস ভেরি হার্ড। এই যে এভরি আছে, তোমার তাহলে ক্লুটা কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যাবে। তোমার এই সেন্টেন্সের দেখো অনলি ব্যালন নেই, মাস্ট নেই, এন্ড নেই, এখানে কি আছে একটা ক্লু, সেটা হচ্ছে এভরি। তাহলে আমরা এভরির পরিবর্তে আমরা শিখেছি কি, নেগেটিভ করার জন্য এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। ওকে, নাউনটা কি, ডক্টর। এবার কি, ডক্টরের পরে আমি ভার্ব বসাবো, বাট আর বাকি যা আছে বসে যাবে, বাট ওয়ার্কস ভেরি হার্ড। ওকে, তাহলে দেয়ার ইজ নো ডক্টর বাট ওয়ার্কস ভেরি হার্ড হয়ে গেল, এটা নেগেটিভ। আবার এটা থাকলে অ্যাফার্মেটিভে কিভাবে যাব, দেয়ার ইজ নো যখনই আমি দেখব তার পরিবর্তে এভরি বসাবো। ক্লিয়ার? দেয়ার ইজ নো এর পরিবর্তে এভরি, ডক্টর ডক্টর, বাট উঠে যাবে, উঠে গেল, তারপরে ওয়ার্কস ভেরি হার্ড। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক সো। নেক্সট আরেকটা রুলে যাই আমরা। as soon as, এই যে একটা ক্লু, এই as soon as দিয়ে কিন্তু একটা ক্লজ থাকবে। তোমাদের যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো বসাবো তখন যারা এখনো ক্লজ কি জানো না তারা তখন সেটা ক্লিয়ার হবে, আর যারা জানো তারা তো বুঝলেই ক্লজ থাকে মানে একটা খণ্ড বাক্য, একটা বড় বাক্যের মধ্যে একটা খণ্ড বাক্যই হচ্ছে একটা ক্লজ। তো as soon as দিয়ে যদি একটা ক্লজ সমৃদ্ধ তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কিভাবে নেগেটিভ করবে আমি সেন্টেন্সটা লিখি, তারপর আরো ক্লিয়ার করে দিচ্ছি।
সেন্টেন্সটা দেখো, as soon as we reached the station the train left. ওকে, এই যে এটা একটা ক্লজ, as soon as we reached the station, এটা। এবং এইটা যদি as soon as যদি এরকম হবে, এরকম হয় সেন্টেন্সটা, as soon as থাকলেই যে হবে তা নয়। I will come back as soon as possible, এই যে একটা সেন্টেন্স, as soon as possible। তুমি মনে করতে পারো as soon as তো আছে, তাহলে ওটা কিন্তু একটা ক্লজ না। as soon as possible, যত দ্রুত সম্ভব, ওটা কিন্তু একটা ক্লজ হলো না। ক্লজ মানেই হচ্ছে একটা খণ্ডবাক্য হতে হবে, তার মধ্যে সাবজেক্ট থাকবে, তার মধ্যে ভার্ব থাকবে। দেখো আছে না, as soon as we, সাবজেক্ট, reached, ভার্ব, তার মানে এই as soon as দিয়ে একটা ক্লজ, এই যে reach the station। ওকে, তাহলে এই as soon as দিয়ে যদি কোনো ক্লজ থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে সেটাকে আমি কিভাবে নেগেটিভ করব। ওকে, দেখো, as soon as এর পরিবর্তে no sooner had এটা বসাবো। এটা একটু খেয়াল করো, no sooner, as soon as এর পরিবর্তে no sooner had। ক্লিয়ার? এইটুক বসানোর পরে কি করব, we reached, এইটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কিন্তু পাস্ট ফর্ম, এটা একটু মনে রাখবে, এটা পাস্ট ফর্ম। কিন্তু এখানে আমি যেটা বসাবো সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। no sooner had we reached, এখন এটা এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মানে reached পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু একই, কিন্তু এখানে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি এটা একদম ভার্বের শেষ যে ফর্মটা, প্রেজেন্ট ফর্ম, ভার্বের তো তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কোশ্চেন, বলো বলো কে কোশ্চেন করছে সেটা। আচ্ছা, একজন কোশ্চেন করছে, নাইমা, there is no mother but loves her child। তো কি, আচ্ছা তোমার জন্য বলছি, there is no mother মানে এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে, বেবিকে ভালোবাসে না। ঠিক আছে, এই নেগেটিভ অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। ওকে, খেয়াল করো, no sooner had we reached the station, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে কমা, মানে এই প্রথম ক্লজের শেষে যে কমাটা আছে ওইটা উঠে যাবে, এবং ওখানে তুমি এই দুইটা ক্লজটাকে এক করছো, এটা একটা ক্লজ, এটা আরেকটা, দি ট্রেন লেফট আরেকটা ক্লজ। no sooner had we reached the station than, THAN। অনেকে ভুল করো এই শব্দটায়, আমি অনেক খাতা দেখেছি, তোমাদের অনেক খাতা দেখতে যে জিনিসটা আমার চোখে পড়ে, তোমরা সবাই দেন লিখে ফেলো, THEN। এই ভুলটা কেউ করবে না, এটা কিন্তু দেন, THAN। আমি এই জন্য এই শব্দটাকে মেনশন করে লিখে দিলাম, এখানে কিন্তু দেন হবে। দেন দ্য ট্রেন লেফট। ওকে, তাহলে no sooner had we reached the station than the train left। আরেকটা বাক্য দিই, আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, তাহলে আরো ক্লিয়ার হবে। as soon as I saw the bird it flew away। ওকে, এটার মানে হচ্ছে আমি পাখিটি দেখা মাত্রই পাখিটি উড়ে গেল, না দেখতে না দেখতেই। আচ্ছা, মানে এর পরে যেটা আসবে as soon as I saw the bird, তাহলে এই যে আমি একটা ক্লজ পেয়েছি যেটা as soon as আছে। ওকে, তাহলে as soon as থাকলে আমরা কি করব, তার পরিবর্তে no sooner had বসালাম, এবং এই যে I saw the bird, এখানে শুধু এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করবা। as soon as এর পরিবর্তে no sooner had, তারপরে সাবজেক্ট বসানোর পরে যে ভার্বটা থাকবে
সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল সি ভার্ব। সি ভার্বের পাস্ট ফর্ম ছিল সি স, এর পাস্ট পার্টিসিপল সিন। তাহলে নো সুনার হ্যাড আই সিন দ্য বার্ড। কোনো কমা হবে না এখানে, এখানে হবে দেন, THAN। এই যে কমার এই জায়গাটায় উঠে যায়, এখানে দেন হয়ে বাকিটা কিন্তু অপরিবর্তিত হবে। এই মেইন ক্লজটা কিন্তু আর কোনো চেঞ্জ নেই। ইট ফ্লিউ অ্যাওয়ে এখানে কোনো চেঞ্জ নেই। ওকে, দেন ইট ফ্লিউ অ্যাওয়ে। একটু কি হার্ড লাগছে? কয়েকবার করবে দেখবে ইজি হয়ে গেছে। ওকে, তাহলে নিয়মটা কি দাঁড়ালো, আমি রিপিট এগেইন। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো ক্লজ থাকে এবং সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, ওকে, তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে যা আছে ওই প্রথম ক্লজের দি বার্ড, এই কমার আগ পর্যন্ত। অনেক সময় পরীক্ষায় হয়তো কোশ্চেনে কমাই উঠে গেছে, কমা হয়তো বসেইনি, তুমি তো বুঝতে পারবে যে এটার শেষটা কোথায়। প্রিন্টিং মিস্টেক থাকতে পারে কোশ্চেনে যে কমাটা অমিট হয়ে গেছে, তুমি তো বুঝতে পারবে যে সেকেন্ড ক্লজটা তো ইট দেওয়া শুরু, তাহলে এই পর্যন্ত তুমি কমার আগ পর্যন্ত তুমি লিখে ফেলবে। এইটা উঠাই দিয়ে এখানে দেন বসিয়ে বাকিটুকু। ওকে, নেক্সট রুলে চলে যাই। আচ্ছা, এটা একটা কোশ্চেন, ওয়াই হ্যাড, ওয়াই হ্যাড একটা কোশ্চেন। এবার দেখো ওয়াই হ্যাড অ্যাজ অ্যাজ, হ্যাড কোশ্চেন। অ্যাজ দিয়ে যদি তোমার কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, খেয়াল করো, আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। এই যে অ্যাজ এটা একটা ডিগ্রির পজিটিভ ডিগ্রি, আমরা যখন ডিগ্রি শিখবো, কিন্তু এটা ডিগ্রির চেঞ্জ না, তোমার এটাকে তো একটা পজিটিভ সেন্টেন্স, সরি এটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা। অ্যাফার্মেটিভ মানে তুষারের মতো সাদা, আইস বরফটা। তার এই সেন্টেন্সগুলো তোমার অ্যাজ দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটা তুমি কিভাবে নেগেটিভ করবে। আসো আমরা দেখি, এটা এত সহজ, শুধু জাস্ট মনে রাখতে হবে, খুবই সহজ। এই অ্যাজ আর অ্যাজ দিয়ে তোমার যদি কোনো ইয়ে থাকে, তোমার যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, প্রথম অ্যাজের জায়গা, এই প্রথম অ্যাজের জায়গা নট লেস মনে রাখবে, আর দ্বিতীয় অ্যাজের জায়গা দেন। প্রথম অ্যাজের জায়গা কি নট লেস, আর দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন। তাহলেই কিন্তু তোমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। দেখো আইস ইজ, এই যে অ্যাজ, এই জায়গায় অ্যাজটা উঠিয়ে দিয়ে আমি কি লিখবো, নট লেস, নট লেস, কি থাকলো হোয়াইট, এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় কি দেন। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো, আইস ইজ নট লেস হোয়াইট দেন স্নো। মানে স্নো থেকে, মানে বরফ থেকে, মানে বরফ স্নো থেকে কম সাদা নয়, নয় কথাটা আসছে। তো এই জন্য আর রুলটা তুমি শিখে রাখছো কিভাবে, প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। আবার দেখো, she is as wise as you। এই যে as, তাহলে আমি কি করব বলো, কি করব, she সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম is, এই as এর জায়গায় কি লিখব, yes not less, তারপর লিখে দিলাম wise, আর পরের as জায়গায় কি লিখব, than, বাকিটা লিখে দিলাম you। she is not less wise than you। এবং তোমার যদি নেগেটিভ থাকে তুমি অ্যাফার্মেটিভ করবে কিভাবে, নট লেসের জায়গায় as বসাবা, than এর জায়গায় as বসাবা। she is as wise as you,
তাহলে নেগেটিভ থেকেও তুমি অ্যাফার্মেটিভে যেতে পারছো ইজিলি, খুব সহজ এই রুলটা। নেক্সট আমরা আরেকটা রুলে চলে যাই। তোমরা কি বোর হচ্ছ? ক্লাস অনেকক্ষণ হয়ে গেল, বোর হচ্ছ কি? আই থিঙ্ক ইউ ডোন্ট, তাই না? তোমাদের সামনাসামনি দেখতে পেলে খুব ভালো লাগতো। যাই হোক, ভবিষ্যতে কখনো হয়তো দেখা হবে। আচ্ছা, আমরা পরবর্তী রুলসগুলো যেটা দেখব, খুব সহজ এইগুলা, তবে কিছু অপোজিট ওয়ার্ডস তোমার জানা থাকতে হবে। কিছু শব্দ আছে না, তার অপোজিট ওয়ার্ডস থাকে, সেই অপোজিট ওয়ার্ডগুলো জানা থাকলে তুমি এই চেঞ্জগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। যেমন গুড, গুডের অপোজিট কি? ব্যাড। রেগুলার এর অপোজিট কি? ইররেগুলার। তারপরে অর্ডিনারি এর অপোজিট কি? এক্সট্রা অর্ডিনারি। পাঞ্চুয়াল এর অপোজিট কি? লেট। তো এই অপোজিট ওয়ার্ডসগুলো আমি পরবর্তী কখনো কোনো ক্লাসে অনেকগুলো অপোজিট ওয়ার্ডস তোমাদেরকে দেখাবো একটা পোস্টার করে। তো এই অপোজিট ওয়ার্ডসগুলো জানা থাকলে সহজেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে পারবো। এখানে তেমন কোনো রুলস নেই, শুধু অপোজিট ওয়ার্ডটা জানা থাকতে হবে। দেখো, she is honest, এই she is honest। দেখো, ওই যে আমরা যে ক্লুগুলো ছিল এর আগে, অনলি, মাস্ট, এভরি, অ্যাজ সুন অ্যাজ, তারপরে অ্যাজ, বোথ, অ্যান্ড, এই যে বেশ কিছু ক্লু ছিল না সেন্টেন্সগুলোর মধ্যে, যেগুলো দেখে আমরা রুলসগুলো মেনটেন করেছি বা কিভাবে নেগেটিভ করতে হবে সেগুলো জেনেছি। এখানে কিন্তু ওরকম কিছু নেই। দেখো, she is honest। এখন দেখো, এই যে অনেস্ট এর অপোজিট ওয়ার্ডটা আমরা জানি, ডিসঅনেস্ট। ফলে আমরা এর অপোজিট ওয়ার্ডটা দেব, একটা নট নিয়ে আসবো। দেখো এটা নেগেটিভ কিভাবে করতে হয়। she is not dishonest। ওকে, আবার যদি থাকতো এরকম she is not honest, সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করতাম she is dishonest। তো মানে অপোজিট ওয়ার্ডগুলো দিয়ে আমরা এই বাক্যগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাব। তাহলে she is not dishonest, আমি এটাকে যখন অ্যাফার্মেটিভ করব নটটা উঠাই দিলাম। যখন নটটা উঠাই, আমাদের বিষয়টা কি, আমরা মিনিংটা ঠিক রাখবো। মানে উই নেভার চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেই জন্যই এই যে যখন নটটা উঠিয়ে দিচ্ছি, আমি যদি এখান থেকে অ্যাফার্মেটিভে যাই, she is dishonest যদি দিই, নটটা না দিলে, তাহলে মিনিং চেঞ্জ হয়ে গেল। ফলে আমি নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভে যাব, নটটা আমি উঠাই দিয়ে এই শব্দটার অপোজিটটা করে দিলাম, হয়ে গেল। আরো দেখো, she is a good girl। এই যে she is a good girl, এই যে গুড এর অপোজিট ওয়ার্ড ব্যাড। she is not a bad girl। ওকে, she is not a bad girl, তাহলে মানে গুড গার্ল। এই যে অপোজিট ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু এইগুলো শিখছি। এখানে যদি বিউটিফুল থাকে কখনো, তার অপোজিট আগলি, এরকম করে অনেক ওয়ার্ডস আছে। আচ্ছা, তারপরে দেখো, যদি তোমার অলওয়েজ থাকে সেন্টেন্সের মধ্যে, এই যে অলওয়েজ কথাটা থাকলো, তখন এর অপোজিটটা কি বসাবা এবং তারপরের ওয়ার্ডটা অপোজিট বসাতে হবে। ঠিক আছে, অলওয়েজের যদি থাকে তখন তুমি নেভার বসা দেবে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। অলওয়েজ, নেভার। মনে করো, the boy is always punctual। the boy is always punctual। এই যে অলওয়েজ কথা মানে সব সময়, সব সময় যখন, তার অপোজিট কখনোই নয়, নেভার। তাহলে অলওয়েজের পরিবর্তে আমি নেভার বসাই দিলাম, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। কিন্তু দেখো, দ্য বয় ইজ, নেভার বসালাম,
এখন যদি আমি পাঞ্চুয়ালি বসাই তাহলে মিনিংটা কি ঠিক থাকছে? দি বয় ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, আমি বসালাম দি বয় ইজ নেভার পাঞ্চুয়াল, তাহলে কিন্তু ঠিক থাকছে না। তাহলে কিন্তু এই অলওয়েজের অপোজিটটা তো আমি বসালাম, এর পরের যে না মানে ওয়ার্ডটা আছে তারও অপোজিটটা বসাতে হবে। পাঞ্চুয়াল তাহলে লেট, অপোজিটটা লেট। দ্য বয় ইজ নেভার লেট, তাহলে মিনিংটা কিন্তু ঠিক হলো। তো এইভাবে এর কোনো ওইভাবে রুলস নেই, কোনো রুল নেই, তুমি অপোজিট ওয়ার্ডগুলো বসিয়ে তোমার এটা করতে হবে। নেক্সট আমরা আরেকটা দেখি, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। এ ফিউ, এর অপোজিটটা কি বলো তো? এ ফিউ মেনি, ঠিক আছে? এ লিটিল, এ লিটিল মাস, এটা মনে রাখবা, এই দুইটা মনে রেখো, হ্যাঁ? এ ফিউ এর অপোজিটটা মেনি দিয়ে করতে হবে তোমার যখন সেন্টেন্স চেঞ্জ করবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এ লিটিল থাকলে মাস, অথবা মাস থাকলে এ লিটিল, মেনি থাকলে এ ফিউ, মানে এটা অপোজিট। সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও এটা থাকতে পারে, এটা থাকতে পারে, নেগেটিভ সেন্টেন্সেও মাস থাকতে পারে, এ লিটিল থাকতে পারে। মোট কথা আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক বিষয় না, বিষয়টা এই মাস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে নেগেটিভ করার সময় আমি এ লিটিল বসাবো। আবার আমার যদি এখানে নেগেটিভ সেন্টেন্সে মাস থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে, নেগেটিভ করার সময় এ লিটিল বসাবো। মানে যে কোনো সেন্টেন্সেই থাকতে পারে মাস এবং মেনি। এ ফিউ সবগুলোই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকতে পারে, আবার সবগুলোই নেগেটিভ সেন্টেন্সেও থাকতে পারে। এই জন্য আমার অপোজিট ওয়ার্ডটা শিখে রাখতে হবে যে এ ফিউ থাকলে আমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে নেগেটিভ করার সময় মেনি লিখবো, আমার যদি নেগেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে অ্যাফার্মেটিভ করার সময় মেনি লিখবো। ওকে, এভাবে আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটা কিন্তু এরকমও হতে পারতো, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, এরকমও হতে পারতো। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা কি? এ ফিউ আছে এবং সেন্টেন্সটা কি? আমার সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে এটা নেগেটিভ করি। আই হ্যাভ এবং এরপরে নট বসাতে হবে, আই হ্যাভ নট। এ ফিউ এর অপোজিটটা কি? মেনি, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, I have not many friends. ওকে, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। আরেকটা দেখো, দেখো the poor man has a little rice. ওকে, হ্যাজ এ লিটিল রাইস, এ লিটিল এর অপোজিটটা কি বলো তোমরা? এ লিটিলের অপোজিট ছিল কি? মাস, তাই না? তাহলে এখানে আমি মাস বসাবো এর পরিবর্তে, এবং তার আগে একটা নট বসাবো। তাহলে সেন্টেন্সটা আমার নেগেটিভ কি হচ্ছে? দ্য পুর ম্যান হ্যাজ নট মাস রাইস। ওকে, তো এই যে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল কিন্তু অপোজিট ওয়ার্ড বসিয়ে, যে নট বসালাম এবং অপোজিট ওয়ার্ড বসিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি যতদূর পেরেছি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ, এই যত রুলসগুলো আছে হয়তো দু একটা এখনো থেকে যেতে পারে, তো আমি কাভার করার চেষ্টা করেছি। আর এখন আমি শেষে তোমাদের একটা হোমওয়ার্কটা দেবো, তোমরা একটু যারা খাতা কলম নিশ্চয়ই আছে কাছে তোমরা লিখে নাও এবং সেইগুলো তোমরা আগামী ক্লাসে আমাকে জানাবে। ওকে, তোমরা দেখো এখানে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, তার মানে ডিরেকশন অনুযায়ী তোমরা এটা দেখো।
প্রথম আমি পড়েও দিচ্ছি প্রথম সেন্টেন্সটা, আই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার। তোমরা লিখে নাও, যারা যদি ভালো করে স্পষ্ট করে দেখতে না পাও, লেখাগুলো একটু ছোট। আই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, ব্র্যাকেটে লিখে নাও অ্যাফার্মেটিভ। বি নাম্বার আছে উই মাস্ট ডাই, এটা নেগেটিভ করতে হবে। আমি কিন্তু যে রুলসগুলো তোমাদেরকে এখন শেখালাম তার উপরে, মানে সেইগুলোর উপরেই কিন্তু ভালো করে ক্লাসটা যদি ফলো করো অবশ্যই পারবে। আর আমি ভাবি আমার স্টুডেন্টরা সবাই মনোযোগ দিয়ে শুনেছে, সবাই বুঝতে পেরেছে এবং সবাই পারবে। উই মাস্ট ডাই, এটা নেগেটিভ করতে হবে। নাম্বার সি, আই শ্যাল বাই এ বুক অ্যান্ড এ পেন, নেগেটিভ করতে হবে, নেগেটিভ, ব্র্যাকেটে নেগেটিভ লেখো। নাম্বার ডি, হি ওয়াজ নেভার লেট, অ্যাফার্মেটিভ। ওকে, হি ওয়াজ নেভার লেট, লিখতে পেরেছো সবাই এই পর্যন্ত? ওকে, এটা অ্যাফার্মেটিভ। নেক্সট নাম্বার ই, দেখা যাচ্ছে না। মাই মাদার অলওয়েজ লাভস মি, হয়তো দেখা যাচ্ছে না অনেকের, যারা মোবাইল থেকে দেখছো, আমি বলছি তোমরা লিখে ফেলো। মাই মাদার অলওয়েজ লাভস মি, এটা নেগেটিভ করতে হবে। নেক্সট, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, make it negative. Number G, he is not less tall than I, than less tall than I, affirmative. Next, H number, he is not a bad person, এটা affirmative করতে হবে। Next, she is not more than 22, affirmative. এবং লাস্ট ওয়ান, অনলি গড ক্যান হেল্প আস, নেগেটিভ। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন ঘরে বসে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। সবার মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।